বেশ, আজকে তাহলে 1857 সালের মহাবিদ্রোহ টোটাল একদম যা আছে একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ কত নম্বর চ্যাপ্টার এটা কত নম্বর চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টার। বেশ, টোটাল যা আছে শুধুমাত্র জমিদার সভা আর ভারত সভাটা আজকে আমি ডিসকাশন করবো না, বাকি যা মহাবিদ্রোহ সম্পর্কে সমস্ত যা আছে একদম সমস্ত কিছু ডিসকাশন করে দেবো, কিছু বাকি থাকবে না। এখান থেকে যা বলবো সেটা একদম পরীক্ষা আসার মতো 100% শিওর, মাথায় ঢুকিয়ে নিয়ে যাবে বাড়ি একদম। বোঝা গেছে? আর এনার্জিটা হাই রাখো, আগের দিনে পড়িয়েছিলাম একদম তোমাদের মাথায় কিচ্ছু নেই, বোঝা গেছে? আজকে তাহলে 1857 মহাবিদ্রোহ। মহাবিদ্রোহ এবার বলি, দেখ তোরা ক্লাস 7-এ হোক কি অন্যান্য বইয়ে হোক কি আগে পড়েছিস হয়তো, কি ছিল ওখানে যে ব্রিটিশরা মোগল পিরিয়ডে ঢুকতে ঢুকতে, আমাকে ফোন করছে, বেশ পড়েছিস যে ব্রিটিশরা কিভাবে মোগল পিরিয়ডে এলো, আস্তে আস্তে কি হলো, তারপরে ব্রিটিশরা আস্তে আস্তে কি করলো, ব্যবসা বাণিজ্য শুরু করলো, বোম্বে, মাদ্রাজ, কলকাতা বিভিন্ন জায়গায় কি করলো, ব্যবসা শুরু করে আস্তে আস্তে। কিন্তু তারা দেখা যাচ্ছে কি বিভিন্ন জায়গায় কি হয়, বিভিন্ন নবাব বল, রাজা বল, মহাজন বল, বিভিন্ন জায়গা থেকে কি হয়, তারা কিন্তু তাদের অনুমতি নিয়ে কিন্তু ব্রিটিশরা ব্যবসা করতো, ঠিক না ভুল? তাদের অনুমতি নিতে হতো, যেমন ফারুক সিয়ার ফর্মুলা আমরা দেখতে পাই, বিভিন্ন রকম অনুমতি নিতে হতো ব্যবসা বাণিজ্য করার জন্য। তারা কি করে, ব্যবসা বাণিজ্য প্রচুর বাড়ায়, তাদের আর ভালো লাগে না যে প্রতিদিন এই অনুরোধ করতে হচ্ছে, এটা করবো ওটা করবো, তার জন্য একটা পারমিশন নিতে হচ্ছে, এসব বাদ। যা হবে একদম পুরো ভারতবর্ষটাকে একদম গিলে খাবো, পুরো ভারতবর্ষটা জুড়ে বসবে একদম, ব্যবসা বাণিজ্য শুধু আমাদের নিজের মতো করে চলবে। কি কাদের মতো চলবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটাকে বলা দেখবি এরকম ভাবে লেখা থাকে ইংলিশ EIC, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এর মতো করে চলবে, তাই তো? বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করতে থাকে, নানা রকম ভাবে ব্যবসা বিভিন্ন রাজাদের অধীনস্থ কায়েম করতে থাকে। এবার কি হয়, আস্তে আস্তে বিভিন্ন রাজাদেরকে বা বিভিন্ন সম্রাট নবাবদেরকে আস্তে আস্তে পরাজিত করতে থাকে। আর দুটো প্রতিপক্ষ ছিল, তোর মনে করে দেখ, আর দুটো প্রতিপক্ষ কারা ছিল, একটা ছিল ডাচ আর একটা ছিল হ্যাঁ ফরাসিরা ছিল। এদের দুজনও কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল ওখানে, মানে বিদেশি শক্তি ছিল, এদেরকেও কিন্তু পরাজিত করে, কারণ এরাও কিন্তু ওদের সাথে কম্পিটিশন করছিল। আর একজন ছিল, সেটা হচ্ছে পর্তুগিজরা কিন্তু অনেক আগে হাঁটিয়ে দেয়, বোঝা গেছে? 4জন এসেছিল, কে কে এসেছিল, ডাচ এসেছিল, ব্রিটিশরা এসেছিল, পর্তুগিজরা এসেছিল, আর ফরাসিরা এসেছিল। পর্তুগিজরা সবার প্রথম আসে, তাই তো? কিন্তু অধীনত্ব কায়েম কারা বেশি, ব্যবসা বাণিজ্য শুরু করতে থাকে, বেশি ভাবে প্রসার ফেলতে থাকে কারা, ব্রিটিশরা। এবার যারা যারা এই সমস্যার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সমস্যার ক্ষেত্রে যাদেরকে সমস্যা হয়, মানে যাদের প্রসার করতে সমস্যা, সেই সব রাজাদের কি করে বা নবাবদেরকে, তাদেরকে আস্তে আস্তে পরাস্ত করতে থাকে, পরাজিত করতে থাকে, ঠিক আছে? আস্তে আস্তে হাঁটিয়ে দিতে থাকে, বোঝা গেছে? বললে এবার তো সবাই জানিস 1857 নয়, এটা হচ্ছে 1757 কি যুদ্ধ হয়েছিল, সেটা পলাশির যুদ্ধ। পলাশিতে কি হয়েছিল, প্রথম কলকাতা দখল হলো, তাই তো? পলাশিতে কি দখল হলো, কলকাতা দখল হলো প্রথম। আর পলাশি যুদ্ধের পর কি হলো, একদম একদম কি হলো, ভালোভাবে একদম ব্যবসা বাণিজ্য শুরু করলো, মানে একদম সিরাজউদ্দৌলা ছিল, সিরাজউদ্দৌলাকে পরাস্ত করার পর নিজেদের নবাব সমস্ত কিছু নিজেরা ঠিক করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর কারো কোনো কথা শোনেনি, নিজেদের শাসন কায়েম করে বসলো একদম। তারপরে কে কাকে পরাজিত করে, 1759 খ্রিস্টাব্দে কাকে পরাজিত করে, কাদেরকে পরাজিত করে 1759 খ্রিস্টাব্দে? বিদোরাজ যুদ্ধ কাকে পরাজিত করে, ডাচদেরকে। ডাচ এরা ছিল প্রতিদ্বন্দ্বী, এরা তো বিদেশ শক্তি ছিল, এদেরকে কি করে 1759 খ্রিস্টাব্দে এদেরকে হাঁটিয়ে দিল, বোঝা গেছে? ক্লিয়ার? বেশ, তারপরে কাদের পরাজিত করে 1760-এ, কাদের পরাজিত করে বলো? বন্দিবাসের যুদ্ধ কাদের পরাজিত করে, ফ্রেঞ্চ। কাদের? ফরাসিদের।
তাই তো? বেশ, তারপরে কাদের পরাজিত করে? 1761-তে কাদের করে? পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের পরাজিত করে এটাতে? পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের পরাজিত করে? মারাঠা। তাই তো? আর 1764-তে কাদের পরাজিত করে? কাদের? কি যুদ্ধ? বক্সার। কি যুদ্ধ? বক্সার। কাদের পরাজিত করে? মুঘলদের। তাহলে দেখ, এই করা শক্তি কিন্তু ছিল মেন সবাইকে কি করলো? পরাজিত করলো। 1757 খ্রিস্টাব্দে পলাশিতে কলকাতা দখল। 1759 খ্রিস্টাব্দে বিদ্রোহ যুদ্ধে রাজরা ছিল ব্রিটিশ শক্তি পরাজিত করে পুরো দখল, মানে একচাটিয়া বাণিজ্য করতে শুরু করলো। 1760-এ বন্দিবাসী যুদ্ধ ফরাসিরা ছিল, দখল করলো একদম একচেটিয়া বাণিজ্য। 1761 খ্রিস্টাব্দে পানিপথে মারাঠারা ছিল একদম, কিন্তু মনে আছে? মারাঠা, শিবাজি, শম্ভুজি, ওরা ছিল মেন শক্তি। ওদেরকে পরাজিত করে কি করলো? দখল করলো। বেশ, আর কি ছিল? 1764 খ্রিস্টাব্দে বক্সার, এখানে কি দখল করলো? মুঘলদের যা ছিল একদম পুরো পতন করলো। শুরু হলো কি? একদম একচেটিয়া ব্রিটিশ বাণিজ্য শুরু হলো। একচেটিয়া একদম ব্রিটিশ বাণিজ্য, যেখানে কোনো নবাব বল, কোনো শাসক বল, কারোর কোনো কিন্তু ক্ষমতা ছিল না। যা ক্ষমতা ছিল কাদের ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বোঝা গেছে? যত মানে আস্তে আস্তে কি করতে থাকে, সমস্ত রাজাদের বল, নবাবদের বল, ওখানকার বিভিন্ন জায়গার শাসকদের বল, অধীনে কি করতে এক একটা আইন পাস করে, আর তাদের কি করে? তাদের শাসন বা তাদের শোষণ করতে থাকে। তাই তো? বিভিন্ন রকম অর্থনৈতিক বল, সামাজিক বল, রাজনৈতিকভাবে বল, প্রশাসনিকভাবে বল, শাসন কি করে? খর্ব করতে থাকে। নিজেদের শাসন, নিজেদের মানে ওদের শাসনগুলো কি করে? নিজেদের আন্ডারে আনতে থাকে। তাই তো? এবার বলি, একটা বোঝা গেছে। এটা হচ্ছে প্রিভিয়াস, কি করে আস্তে আস্তে ওরা ক্ষমতায় এলো, কোন কোন যুদ্ধের ফলে এলো। আর আমি বসে বললাম উড়ে এসে জুড়ে, এটা থেকে মেনে নেবে না, তাই না? এই যুদ্ধগুলোর ফলে কি আস্তে আস্তে তারা কি হলো? শাসন কায়েম করতে শুরু করলো, ভারতবর্ষে রাজত্ব করা শুরু হলো। বোঝা গেছে? এবার বলবে দাদা তাহলে 1857 বিদ্রোহ কি করে শুরু হলো? এই কোটার পর কি হলো? এটা তো এই কোটার পর একদম কিন্তু একচেটিয়া বাণিজ্য শুরু হলো। একচেটিয়া বাণিজ্য শুরু হবে, এবার শুরু হলো সাধারণ মানুষদের প্রতি বল, নবাবদের প্রতি বল, সবার প্রতি কি করতে লাগলো? অত্যাচার করতে লাগলো বিভিন্ন ভাবে। তোরা পড়বি হয়তো, দেখবি পরবর্তীকালে সাঁওতাল বিদ্রোহ, তোর আগে পড়েছিস, সাঁওতাল বিদ্রোহ বল, রংপুর বিদ্রোহ বল, বিভিন্ন উপজাতি বিদ্রোহ হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে, কৃষক বিদ্রোহ, তারপরে হচ্ছে শ্রমিক বিদ্রোহ, তাই না? বিভিন্ন বিদ্রোহ হয়েছে। কিসের জন্য? শুধুমাত্র কিসের জন্য বিদ্রোহ হয়েছে? যে ব্রিটিশদের অত্যাচার, নানা রকম ভাবে অত্যাচার, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন রকম ভাবে অত্যাচার হয়েছে আস্তে আস্তে। এই অত্যাচারের বিরুদ্ধে কি হয়? আস্তে আস্তে উপজাতি বিদ্রোহ হয়। পরবর্তীকালে সব থেকে বড় বিদ্রোহ ধারণ করে কি? 1857 সিপাহী বিদ্রোহ। অনেকে সিপাহী বিদ্রোহ বলেছে, অনেকে মহাবিদ্রোহ বলেছে, অনেকে অনেক ঐতিহাসিক জাতীয় বিদ্রোহ বলেছে। আবার এটা অনেক ঐতিহাসিক কি বলেছে? সামান্য একটা নিছক বিদ্রোহ। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে তাদের বিভিন্ন মতামত পোষণ করেছে বা মতামত দিয়েছে। এ পর্যন্ত পরিষ্কার। এবার আসি যে 1857 বিদ্রোহের রিজনটা কি ছিল, কারণ কি ছিল, মেন কারণ কি ছিল? আমরা প্রথম যে কারণটা দেখতে পাই 1857 মহাবিদ্রোহের প্রথম যে কারণ দেখতে পাই সেটা হচ্ছে রাজনৈতিক কারণ, তাই তো? রাজনৈতিক কারণে কি কি হয়? প্রথম কি হয় রাজনৈতিক কারণে? সেটা হচ্ছে এক সত্যবিলোপ নীতি ছিল আমাদের। সত্যবিলোপ নীতিটি কি ছিল? যে কোনো রাজার বা কোনো নবাবের বা কোনো শাসকের যদি সন্তান না থাকে তাহলে কি হয়? যে সে দত্তক নিত, তাই তো? কিন্তু সেখানে দত্তক নেওয়ার ফলে কি হতো? সেই মানে রাজ্যটা কি হতো? ব্রিটিশদের আন্ডারে চলে যেত, তাই তো? ব্রিটিশদের আন্ডারে কি হতো? চলে যেত। সত্যবিলোপ নীতি দ্বারা কি হয়? যেমন আমি একটা কথা বলি, ঝাঁসি রানী পড়েছিস? ঝাঁসি রানী কি হয়? তার কিন্তু সন্তান ছিল না, দত্তক পুত্র হিসাবে কিন্তু নিয়েছিল, কিন্তু তাকে কিন্তু ব্রিটিশরা কি করতে দেয়নি? সিংহাসনে বসতে দেয়নি, তোমার হবে না। এটা হচ্ছে রাজনৈতিকভাবে শোষণ, সত্যবিলোপ নীতির দ্বারা। বিভিন্ন রাজ্য কিন্তু গ্রাস করেছিল এই নীতি দ্বারা, করেনি?
বিভিন্ন রাজ্য কিন্তু গ্রাস করেছিল, নাগপুর, আরো অনেক রাজ্য ছিল। কি নীতির দ্বারা? সত্যবিলোপ নীতির দ্বারা। তাহলে যখন একটা রাজ্য সে শাসন করছে, সে তো একটা সেই এলাকার শাসক, সে কিন্তু শাসন মানে নিজের মতো করে শাসন করতে পারছে না। কাদের মতো করে শাসন করতে হচ্ছে? সেটা হচ্ছে ব্রিটিশদের মতো করে শাসন করতে হচ্ছে। পরবর্তী ধর আমি শাসন করছি, আমি আমি পরবর্তী কাকে আমি সিংহাসনে বসিয়ে যাব, সেটা কিন্তু আমার নিজের মন মতো হচ্ছে না। কার মন মতো হচ্ছে? ব্রিটিশদের। তাহলে এটা আমার একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে যে না, এটা তো মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, ওদের বিরুদ্ধে একটা রাগ তৈরি হচ্ছে, তাই না? যে সুযোগ পেলে একবার যুদ্ধ করাই যেতে পারে বা হাঁটিয়ে দেবো একদম, তাই তো? মনে মনে একটা ক্ষোভ কিন্তু সঞ্চয় হয়ে থাকছে। একার পক্ষে তো পসিবল না একটা যুদ্ধ করা, বিভিন্ন মানুষ। আর আস্তে তো ক্ষোভ সঞ্চয় করতে করতে কি হতে থাকে, যে শোষণ করতে করতে কি হতে থাকে, শোষণ করাই মানে কিন্তু দেখবি যে আমাদের গ্রাম বাংলায় দেখবি এখন বর্তমান যে পলিটিক্স পার্টি থাকুক না কেন, ঠিক আছে, যারাই রাজনৈতিক দল থাকুক না কেন বা সেই সরকারে, দেখবি যখনই দেখবি একটা ভুল কাজ করছে তখনই দেখবি একটা দল গঠন হচ্ছে, হচ্ছে না? যখন দেখবে একটা ভুল কাজ করছে ওরা, তখন দেখবে একটা আন্দোলন তৈরি হচ্ছে, একটা দল গঠন করছে। কারণ কি? তারা নিশ্চয়ই ভুল কাজ করছে, তাহলে এই ভুলের কারণে কি হচ্ছে, তারা একটা দল গঠন করছে। তো এই মহাবিদ্রোহটা, এই যে ভুলগুলো ওরা করতে থাকছে, জোর জবরদস্তি ভুল, এরা জেনে শুনেই করছে, তার বিরুদ্ধে কি করছে, যে একটা দল গঠন করে ওরা বিদ্রোহের জন্য সোচ্চার হচ্ছে। পরিষ্কার? রাজনৈতিক, আরো রাজনৈতিক কারণ ছিল, যেমন বলি বাহাদুর শাহ, শুনেছিস হয়তো, বাহাদুর শাহ ছিল। আগে একটা ভাতা দেওয়া হতো, ৮০,০০০ টাকার ভাতা দেওয়া হতো। ৮০,০০০, ভাব তখনকার দিনে ৮০,০০০, ঠিক আছে, কত কত ৮০,০০০ ভাতা দেওয়া হতো বা পেনশন। এই পেনশনটা কিন্তু বন্ধ করে দিয়েছিল। বাহাদুর শাহ কোথায় ছিল? লালকেল্লায় ছিল। লালকেল্লা কি বললো, তোমার এত বড় প্যালেস নেই, তুমি কি করবে? তুমি অন্য জায়গায় বাস করো, আর প্যালেসটা আমাদের। বাহাদুর শাহ আমার প্যালেস, আমি কেন দেবো? কিন্তু কেউ ক্ষমতার পেরে উঠবে না, বলে কি করলো বাহাদুর শাহকে, কোথা থেকে সরালো? লালকেল্লা থেকে সরিয়ে করে তুমি আলাদা জায়গায় থাকো। আর ভাতাটাও বন্ধ করে দিল। নানা সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল রাজনৈতিকে। বিহারে কুনওয়ার সিং জমিদার ছিলেন, ওনার জমিদারটি কেড়ে নেওয়া হয়েছিল। বুঝলে রাজনৈতিক কি কি ইস্যু, তাহলে কি কি কারণ রাজনৈতিক একটা কারণ দাঁড়াচ্ছে। বাহাদুর শাহ, এই কারণে কি হচ্ছে, লালকেল্লা কেড়ে নেওয়া হচ্ছে, ভাতা বন্ধ করতে হচ্ছে, এই জন্য কি হচ্ছে, বিদ্রোহ তৈরি করছে, একটা মনে মনে রাগ সঞ্চার হচ্ছে, ক্ষোভ সঞ্চার হচ্ছে, বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে যাচ্ছে। ঝাঁসি রানী, তার ছেলেকে সিংহাসনে বসতে দেওয়া হচ্ছে না, বলে কি হচ্ছে, সেম কেস, বিদ্রোহের সঞ্চার হচ্ছে। কুনওয়ার সিং, নানা সাহেব, তাতিয়া টোপি, আরো অনেকে ছিল। বিভিন্ন জায়গায় দেখাবো আস্তে আস্তে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন, প্রত্যেকে কিন্তু স্বার্থ নিয়ে করেছে, কেউ কিন্তু দেশের মতো এত ভালোবাসা ছিল না। সবাই ভাবে যে দেশের প্রতি ভালোবাসা রয়েছে, ঝাঁসি রানী দেশের প্রতি ভালোবাসা নিয়ে লড়েছে, কেউ দেশের প্রতি ভালোবাসা ছিল না। সবাই নিজের নিজের স্বার্থের জন্য লড়াই করেছিল। কেউ জমিদারিত্ব রক্ষার জন্য, কেউ নিজের রাজ্যের জন্য, কেউ এই তো ঝাঁসি রানী যেমন সত্য বিলম্বিতির শিকার, বুঝতে দেওয়া হয়নি লাস্টে, তাই না? তা কেউ কিন্তু দেশের ওই জাতীয়তাবোধের জন্য লড়েনি, সব নিজের নিজের স্বার্থের জন্য। বোঝা গেছে? সবাই ভাবে যে দাদা না, এরা তো একদম রাজনৈতিক ভাবে লড়েছে, মানে রাজনৈতিক ভাবে তো লড়েছে কিন্তু জাতীয়তাবাদ দেশের জন্য লড়েনি, সব নিজের নিজের স্বার্থের জন্য। পরিষ্কার কি জন্য লড়াইটা করেছে এরা? অনেক ছেলেদের মাথায় থাকে না এরা দেশের তো বোধক নিজের দেশের জন্য লড়াই করেছে, নয়, এরা কিন্তু একদম নিজের স্বার্থের জন্য লড়াই করেছে। যখন বাহাদুর শাহ লালকেল্লায় ছিল তখন বিদ্রোহ করেনি, তো লালকেল্লা থেকে সরে গেল বিদ্রোহ করলো। ঝাঁসি রানী যখন রাজ্য চলে যাচ্ছে তখন বিদ্রোহ করছে। কুনওয়ার সিং জমিদার চলে যাচ্ছে, তারপরে জমিদারিতে চলে যাচ্ছে, তারপরে বিদ্রোহ করছে। নানা সাহেবের যখন ভাতা বন্ধ হয়ে যাচ্ছে তখন কি করছে, বিদ্রোহ করছে। বর্তমান সমাজে তাই, সবাই নিজের নিজের স্বার্থের জন্য। নিজের আগে ঘরটা গুছিয়ে নাও, তারপরে দেশের প্রতি ভালোবাসা খুব কম জনেরই আছে। আমরা পরবর্তীতে যখন তোরা স্বাধীনতার যুদ্ধ পড়বি তখন দেখবি সুভাষচন্দ্র বোস ছিল, মাস্টারদা সূর্য সেন কিভাবে লড়াই করেছে, তাই না? বেশ, তাহলে বোঝা গেছে রাজনৈতিক ইস্যুটা, বোঝা গেছে কি কি রাজনৈতিক কারণ ছিল। আরো অনেক কারণ ছিল, পরীক্ষা তোরা অন্যান্য ভাবে লিখতে পারিস, আরো বুঝে গেল সবাই সেগুলো নোট প্রোভাইড করে দেবো, সেই নোটগুলো থেকে লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? বেশ, আর কি কারণ ছিল? রাজনৈতিক হলো, এবারে ছিল সামাজিক কারণ। সামাজিক কারণ, সমাজে কি কি
আমরা সবাই পড়েছি সতীদাহ প্রথা, বিধবা প্রথা, আরো অনেক প্রথা পড়েছি আমরা। সেই প্রথাগুলো কি করে বলতে আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা জানি কিন্তু সমাজের পক্ষে ভালো হচ্ছে, কিন্তু সমাজকে অত সহজে মেনে নেয়? যেটা দীর্ঘদিন ধরে সতীদাহ প্রথা চলে আসছে, সেটা কি মেনে নেবে সমাজ? হট করে একটা সমাজে বলে না সতীদাহ প্রথা বন্ধ, হুট করে সমাজ মেনে নেবে না। সমাজ প্রেসার উপরে মানছে, কিন্তু কিছু কিছু এখনো দেখবি কিছু কিছু মানুষের মধ্যে আছে পুরনো ঐতিহ্য, এখনো পুরনো সাংস্কৃতিক দেখবি কালচার, এখন পুরনো কালচার আছে দেখবি, এটা করতে হবে ওটা করতে হবে, বিভিন্ন রকম কালচার আছে। তো হট করে মানুষকে সমাজে কিন্তু গিলে খেতে পারবে না হুট করে। সতীদাহ প্রথা কি হতো, যে হাজবেন্ড, স্বামী মারা গেলে কি হতো না, স্ত্রীকে সদ্য জ্বলন্ত চিতায় দাহ করা হতো, তাই তো? যে এই প্রথাটা দীর্ঘদিন ধরে চলে আসছে, হট করে কি বললো না সেটা বন্ধ, পারমিশন দিল, চলে এসো। আস্তে আস্তে চুপচাপ বসে যাও, চুপচাপ বসে যাও একদম, কোনো কথা হবে না, হ্যাঁ? চল। বেশ, কি ছিল, সামাজিক কারণে ছিলাম, তাই তো, সামাজিক রিজনে ছিলাম। তো দেখ হুট করে কিন্তু নিতে পারছে না বিধবা বিবাহ। একটা সিনেমা আছে দেখবি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সিনেমা আছে, আমি দেখছিলাম। তো ওখানে দেখছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কতজন জেরা করছে যে না কেন বিধবা বিবাহ হবে, তোমার বিধবা নিয়ে এত কেন দরদ, তাই না? 11 বছরে 12 বছরের বিধবা, ভাব তার স্বামী মারা গেছে, তাই সেই সব বিধবাগুলোকে কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করে পুনর্বিবাহের ব্যবস্থা করে, তাই তো? কিন্তু সমাজ তো সহজে মেনে নেবে না সেগুলো। সমাজ কি মেনে নেবে? সমাজ মেনে নেবে না। এখনো দেখবি কালচার সিস্টেম বলি, এখনো অনেক ফ্যামিলি আছে দেখবি যে এখনো ওই যে ছোট জাত বাড়িতে উঠতে দেবে না, ছোট জাত মন্দিরে উঠতে দেবে না, এখনো আছে এগুলো। সমাজ কিন্তু এখনো অনেক মানুষ এখনো কিন্তু এগুলো ভুলতে পারেনি, বা এখনো কিন্তু ত্যাগ করেনি, এখনো পর্যন্ত এই কাস্ট সিস্টেম রয়ে গেছে। তো কি খাচ্ছে, আমরা জানি কাস্ট সিস্টেম উঠে গেছে, কিন্তু এখন কি আর সমাজ কি মেনে নেবে অত সহজে? মানবে না। তখন কিন্তু সতীদাহ প্রথা মানেনি, তাহলে কি হচ্ছে, ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ তৈরি আসতে হচ্ছে। আর একটা কি ছিল দেখ বলি, ব্রিটিশ যখন শাসন করতে শুরু করে, সব থেকে যেটা কারণ হয়ে দাঁড়ায়, ওরা কিন্তু সবাইকে বলেছিল ইন্ডিয়ানদেরকে যে তোমরা সবাই এক, কোনো কাস্ট নেই, সবাই এক, তাই তো, সবাই এক। কিন্তু ওরা আমাদেরকে কি করতো, ছোট আকারে দেখতো, চায়ের দোকানে, বিভিন্ন রকম বাসে, সব জায়গাতে আমাদের থেকে দূরে দূরে থাকতো, মানে আমাদেরকে অবহেলা করতো, তাই না? করতো না? আর একটা রিজন ছিল, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচার করেছিল, মনে আছে? বিভিন্ন ধরে 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 খ্রিস্টান ধর্মে কি করে প্রচার করতে থাকে, খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করতে থাকে খ্রিস্টান মিশনারিরা। তো এইসব এত কিছু যে ঘটনা, কি কারণ, সামাজিক, মানুষ কিন্তু সহজে নিতে পারছে না। কি তৈরি হচ্ছে, একটা ক্ষোভ তৈরি হচ্ছে মানুষদের মধ্যে, এই সুযোগ পেলে একবার দেখে নেবো, হয় না? কোনো বন্ধু বন্ধু লড়াই হলো তোমাদের মধ্যে, হ্যাঁ এখন মারছো মারো, এখন বকছো বকো, পরে যদি সুযোগ পাই তাহলে একবার দেখে নেবো আমি, হয় না? তোদের বান্ধবের মেয়েদের মধ্যে তো একদম হিংসার একদম অবস্থা খারাপ। ছেলেদের মধ্যে যদি বা একটু ভালো থাকে সম্পর্ক, আজকে ঝগড়া হলো, এখনই ঝগড়া হলো দেখবি 1-2 ঘন্টার মধ্যে আবার দেখি মিল হয়ে যায়। মেয়েদের মধ্যে তো রেগুলার ঝগড়া, হ্যাঁ ঠিক তো? বেশ, সামাজিক কারণ বোঝা গেছে। ওটা খ্রিস্টান মিশনারিদের প্রচার, জোর করে ধর্মান্তরিত উপাদান, ওটা তো ধর্ম মানে ধর্মীয় পয়েন্টও বলতে পারিস, বোঝা গেছে? বেশ, সামাজিক রিজন গুলো বোঝা গেছে। মহাবিদ্যালয়ের সামাজিক রিজনটা কি, সোশ্যাল রিজন, সোশ্যাল কজেস, পরিষ্কার সামাজিকটা। এরপর আছে কি, অর্থনৈতিক, কি আছে, অর্থনৈতিক। আস্তে, খাতাটা বন্ধ কর না, মেটেরিয়ালস পেয়ে যাবি, হিউজ মেটেরিয়ালস দেওয়া আছে তো, সারা বাড়িতে তো পড়িস না, যখন বোঝাবো তখন খাতাটা নিয়ে বসে যাবি, আর যখন বাড়িতে পড়া হবে তখন খাতাটা খোলার সময় হবে না। দেখে নে, এখানে যা পড়াবো ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার একদম। মেটেরিয়ালস হিউজ পরিমাণে মেটেরিয়ালস দেওয়া আছে, নো প্রবলেম, বাড়িতে যাবে হিউজ পরিমাণে পড়ে নেবে, কোনো অসুবিধা নেই। বুঝে নাও জিনিসটা, সারা জীবনে অসুবিধা না হয়।
অর্থনৈতিক কারণ। কি কি অর্থনৈতিক কারণ আমরা পড়েছি দেখবি। একটা জিনিস হচ্ছে, প্রথমে আমরা পড়েছি সম্পদের বহির্নির্গমন। প্রচুর পরিমাণে সম্পদ কি হয়, বিদেশে নিয়ে চলে যাওয়া হয়। আর একটা হয় তাঁত শিল্প ধ্বংস। তাই তো অর্থনৈতিক নির্গমনে কি পড়ে, সম্পদের বহির্নির্গমন, আর হচ্ছে যে তাঁত শিল্প ধ্বংস। আর কিছু কারণ আছে, আর অনেক কারণ আছে। কি কারণ, যে দেখবি সরকারি চাকরিতে দেখবি ব্রিটিশরা কি করতো, চাকরি করতো, সেই জায়গায় কিন্তু একটা ইন্ডিয়ানও কি করতো, চাকরি করতো, কিন্তু ইন্ডিয়ানদেরকে কি করা হতো, মানে স্যালারি সেই জায়গায় কম দেওয়া হতো, 5 ভাগের 1 ভাগ স্যালারি দেওয়া হতো। যদি কোনো ব্রিটিশদের, আমি সাপোজ এখনকার কথা বলি, যে ব্রিটিশদের যদি মাইনে হতো 50,000, সে জায়গায় একটা ইন্ডিয়ানদের মাইনে হতো কত, 10,000। একই পোস্ট, সেম পোস্ট, স্যালারির কত ডিফারেন্স, বোঝা যাচ্ছে স্যালারির কতটা ডিফারেন্স। বেশ, আর কি আছে, বিভিন্ন রকম যে শিল্পগুলো ছিল, কুটির শিল্পগুলো, কি কুটির শিল্প, বাড়িতে দেখবে এখনো আগে যেমন তাঁত বোনা হতো, কি হয়েছে, তাঁত বোনা হতো, সেগুলো তো বাজারে বিক্রি হতো, কিন্তু ব্রিটিশরা কি করে, ওদের ওখান থেকে কি করে, পণ্য নিয়ে আসে, এখানে বিক্রি করতে থাকে কম দামে। তাহলে কম দামে যখন সাধারণ মানুষ জিনিসপত্র কাপড় জামা পাবে, তখন কি ওদের কাপড় জামা কেউ কিনবে, কিনবে না। এই যে আমরা প্যান্ট শার্ট পরে আছি, এটা ব্রিটিশ কালচার। আমাদের কি কালচার, কি মেয়েদের শাড়ি, ছেলেদের ধুতি পাঞ্জাবি, এটা আমাদের কালচার ছিল। আচ্ছা, আমরা ব্রিটিশ কালচারে মানে দিন যেমন যেমন করছি, প্যান্ট শার্ট চুড়িদার, এগুলো সব হচ্ছে ব্রিটিশ কালচার, তাই না। বেশ, তাহলে বোঝা যায় অর্থনৈতিক কারণগুলো কি কি। আরো অনেকভাবে গ্রাস করা হয়েছে, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য যেগুলো ইন্ডিয়ানদের ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে, বিভিন্ন রকম রাজস্ব কর, জানিস অত্যাধিক পরিমাণে কর আরোপ করা হতো, অত্যাধিক পরিমাণে কর, যেটা মহাজনদের উপর পেশা দিত। আমরা যেমন চিরস্থায়ী বন্দোবস্তে পড়েছি, রায়ত্তারি বন্দোবস্তে পড়েছি, মহারের বন্দোবস্তে পড়েছি, তাই না, প্রচুর পরিমাণে কর নেওয়া হতো, যে করে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে জমিদার শ্রেণী, মহাজন শ্রেণী কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এই যে ক্ষোভগুলো মানুষের আস্তে আস্তে কি হচ্ছে, ক্ষোভ তৈরি হচ্ছে, সেই ক্ষোভের প্রতিফলন হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ। বোঝা গেছে পরিষ্কার একদম। বেশ, এরপর কি আছে, এটা 3 নম্বর পয়েন্ট হবে। আমি 2 নম্বর লিখেছিলাম, এটা 3 নম্বর এসেছিল, ঠিক আছে, 3 নম্বর ছিল। 4 নম্বর কি ছিল, 4 নম্বর একটা কি আছে, সামরিক কারণ। কি আছে, সামরিক কারণ। সামরিক কারণ আমরা প্রথমেই দেখতে পাই যে যেসব ভারতীয় সৈন্যরা ছিল, আগে যেমন বললাম যে যারা চাকরি করতো অন্যান্য পোস্টে, এবার সৈনিকদের ক্ষেত্রে আসি, যারা মানে সৈনিকদের সেনাপতি ছিল, তো কি হতো, ব্রিটিশ সেনাপতির আলাদা স্যালারি ছিল, এই সেনাপতির আলাদা স্যালারি ছিল, একই পোস্ট সেম, মানে আলাদা স্যালারি, ডিফারেন্ট স্যালারি, কম স্যালারি দেওয়া হতো, একই পোস্ট কম সম্মান করা হতো। বোঝা যাচ্ছে, তো এই যে ব্রিটিশদের মনে ক্ষোভ জন্মাচ্ছে, সিপাহীদের মধ্যে একটা ক্ষোভ জন্মাচ্ছে, তাই না। আর একটা বড় ছিল কি, সামরিক কারণে সমুদ্র যাত্রা, সবাইকে বাধ্যতামূলক সমুদ্র যাত্রা করতে নিয়ে যাওয়া হতো, তাহলে ফ্যামিলি একা পড়ে যেত। এই যে ক্ষোভ সঞ্চার হচ্ছে একটা করে, সিপাহীদের মনে ক্ষোভ সঞ্চার হচ্ছে, আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি কোথায় কোথায় ক্ষোভগুলো সঞ্চার হচ্ছে আর তার প্রতিফলন ঘটছে, তাই না। পরিষ্কার, এখানে পরিষ্কার একদম যে সামরিক কারণ কি কি ছিল, সিপাহীদের কি কি কারণ ছিল, আর অনেক কিছু আছে। মেন টার্মটা হচ্ছে কি, সিপাহীরা কি হচ্ছে, অসন্তুষ্ট হয়, তাদের স্যালারি কম দেওয়া হতো, তাদের পদমর্যাদা কম ছিল, তাই না, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো। পরে তো আমরা আরো গল্প কার্তুজের ব্যবহারটা আসবো পরে, যেমন প্রত্যক্ষ যেটা কারণ ছিল সেটা হচ্ছে কি 5 নম্বর, প্রত্যক্ষ কারণ। সব থেকে যেটা কার্তুজের ব্যবহার, সবাই জানি কার্তুজ। প্রথমে কি ছিল, প্রথমে ছিল বেসফিল্ড রাইফেল, বেসফিল্ড। প্রথমে যে রাইফেলটা ছিল কি করা হতো বলতো, রাইফেলটা ছিল মানে সেই আগে কি হতো, রাইফেলটা প্রথমে নেওয়া হতো, তারপরে কি বারুদ ভরাতে হতো, এরকম ঠুসে ঠুসে কি করা হতো, বারুদ ভরা হতো, তারপরে গুলিটা ভরা হতো, তারপরে কি করতো, হতো না, আবার নাও, আবার বারুদ ভরো, তা করতে করতে কি বুকে এখানে গুলি লেগে যাবে, ওই বারুদ ভরো আর গুলি ভরো, আর এখন কি হয়, এখন মেশিন কি হচ্ছে, AK-47 করে চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি, আবার ভরে দাও 1 সেট, আবার চলে যাবে। আগে কত, এই বারুদ ভরতে থাকো, আবার একটা গুলি ভরে ঢ্যাং, আবার লুকিয়ে আবার কি করো, আবার বারুদ ভরতে থাকো, আবার গুলি ভরতে থাকো, এই হতো। তারপরে কি হলো,
ওই বারুদ আর গুলি একসাথে এলো, তাই তো? কি রাইফেলে? এনফিল্ড রাইফেলে। কি হলো? কি করতে হতো? মুখে করে কি করতে হতো? ওটা খুলতে হতো। এবার কি হয়, এই যে মুখে করে যে জায়গাটা খুলতে হতো সেটা বলে মুসলমানদেরকে বলা হয়, মুসলিমদেরকে বলা হয় এটা কি শুয়োরের চর্বি ছিল, আর হিন্দুদেরকে বলা হয় এটা গরুর চর্বি মেশানো ছিল। বোঝা গেছে? এখান থেকে শুরু হলো দ্বন্দ্ব, বড় দ্বন্দ্ব। দেখ এতক্ষণ ধরে কিন্তু গ্রাস করছে, কোথাও বেশি প্রতিফলন ঘটেনি। এই এতগুলো কারণ আস্তে আস্তে গ্রাস হচ্ছে, প্রতিফলন কি মনে সঞ্চার হচ্ছে যখনই ধর্মতে চলে এলো। দেশ ভালোবাসা নাই, কারো তো দেশ ভালোবাসা নাই। যখনই ধর্ম নিয়ে তুলে ধরলো, কি আমরা ধর্ম নষ্ট করছি, হিন্দু আমি মুসলমান, আমার ধর্ম নষ্ট করছো, তখন কোথায় শুরু হলো? বহরমপুরে, পশ্চিমবঙ্গের বহরমপুরে শুরু হলো প্রথম, আমরা জানি, তাই তো? প্রথম একটা বিক্ষোভ শুরু হয় বহরমপুরে। তাহলে দেখ এতক্ষণ ধরে কারণ রাজনৈতিক চলছে, অর্থনৈতিক, সামরিক চলছে, এত এত কিছু কারণ চলছে। সব থেকে বড় বিক্ষোভটা কি হচ্ছে? কি নিয়ে? ধর্ম নিয়ে। কি না, তুমি আমার ধর্ম নষ্ট করে দিচ্ছ, কার্তুজ খুলে দিয়ে ঠাই করে, তাই তো? মুসলমানকে বলা শুয়োরের চর্বি, হিন্দুদেরকে বলা হয়েছে গরুর চর্বি মেশানো আছে, তাই না? এই যে কার্তুজের ব্যবহার, বোঝা গেছে? কার্তুজটা আগে বেস ফিল ছিল, তারপরে এনফিল্ড রাইফেল আছে। কার্তুজের ব্যবহার সব থেকে বড় যেটা ডিজাইন, পরিষ্কার। আর আগেকার মতো আগে বেস ফিল রাইফেল দিলে একবার গুলি করে বাড়ি ভরো, তারপর তো বুকে মোটামুটি গুলি লেগে অবস্থা খারাপ, তাই না? হবে ওই বন্দুক নিয়ে যুদ্ধ করতে যাওয়া হয়, ঠিক আছে? ওই বারুদ আর ওই গাড়ি কি বলে তো, বুলেট, মানে গান পাউডার আর বুলেট ভর্তি থাকো। এখনই তো ওইসব গুলি থাকতো তো কখন কি হয়ে যেত, তাই না? বেশ, বোঝা গেছে কারণগুলো, বোঝা গেছে কি কি কারণ? একটা হচ্ছে সামাজিক কারণ ছিল, যেটা আমরা বুঝতে পেরেছি। সামাজিকের পর কি ছিল? প্রথমে হচ্ছে রাজনৈতিক কারণ, তারপরে সামাজিক কারণ, তারপর হচ্ছে অর্থনৈতিক কারণ, সামরিক কারণ, প্রত্যক্ষ কারণ। আর একটা পয়েন্ট বলা যেতে পারে, 6টা পয়েন্ট করা যেতে পারে, ধর্মীয় কারণটা অ্যাটাচ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। পরিষ্কার? বেশ, এবার বলি যে কোথা থেকে শুরু হলো আন্দোলনটা, কোথা থেকে শুরু হলো। এতগুলো কিন্তু এইসব কারণে মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু সঞ্চার। জাস্ট একটা বারুদ মানে রেডি, একদম খালি একটা দেশলাইয়ের প্রয়োজন, জাস্ট আগুন জ্বলবে। কোথা থেকে শুরু হচ্ছে প্রথম? এবার দেখি। প্রথম শুরু হচ্ছে কোথায়? 26শে ফেব্রুয়ারি। কোথায়? বহরমপুরে। বহরমপুর, এটাই তো মনে হয় নাকি রে? 26শে ফেব্রুয়ারি। এটা নিশ্চয় একটা সেনা, মানে যেখানে যে ক্যান্টনমেন্ট ছিল, জাস্ট একটা সেনা বিক্ষোভ হয় আসতে, জাস্ট সেনা বিক্ষোভ। এখানে কিন্তু সেরকম প্রতিফলন হয়নি, জাস্ট একদিন হুট করে একটা সেনা বিক্ষোভ হলো, বন্ধ। জাস্ট এটুকু, যেটা 26শে ফেব্রুয়ারি হয়েছিল। কত সালে? 1857, 26শে ফেব্রুয়ারি, বহরমপুরে। কোনো ইফেক্ট সেরকম পড়েনি, জাস্ট একটা সেনা বিক্ষোভ। বোঝা গেছে? বেশ, তারপরে আসে, তারপরে 29শে মার্চ মনে হয়, কোথায় হলো? ব্যারাকপুর। 1857, 29শে মার্চ। 26শে ফেব্রুয়ারির পর প্রথম হচ্ছে বহরমপুরে, 29শে মার্চ। কে করেছিল? কে করেছিল? মঙ্গল পান্ডে। অনেকে টাইটেল আছে না পান্ডে, মঙ্গল পান্ডে টাইটেল। মঙ্গল পান্ডে, মঙ্গল পান্ডে কিন্তু ব্রিটিশদের অধীনে কাজ করছিল। এত রাগ, রাগ তো ছিল অবশ্যই। যখনই কার্তুজের ঘটনাটা ঘটলো, তখনই বুঝছো আচ্ছা ব্যাপার, তুমি ধর্ম নষ্ট করতে চলে এসছো। এতক্ষণ কোনো জাতীয়তাবোধ অবশ্যই ছিল, অবশ্যই ছিল, কিন্তু বারুদটা, আগুনটা লাগালো কে এসে? গরুর চর্বি, শুয়োরের চর্বি। তুমি ধর্ম নষ্ট করছো আমার। আচ্ছা বেশ, দেখছি। এখানে কে সেনাপতি ছিল? একজন ব্রিটিশ সেনাপতি। কে ছিল? কে ছিল ব্রিটিশ সেনাপতি? হিউ সম ছিল না? হিউ সম তো কি করলো? হিউ সম একদিন এলো, কে দাঁড়িয়েছিল? মঙ্গল পান্ডে। থাক, মঙ্গল পান্ডে ছিল, এলো, একদম শেষ। কি করলো? এলো, দেখা যাচ্ছে আমার কি ধর্ম নষ্ট করছে, রাইফেল নিল,
গুলি ভরলো, কি করলো, ঠ্যাস, একদম শেষ সবার সামনে। কাকে? হিউজমকে, একদম শেষ। সঙ্গে সঙ্গে ব্রিটিশরা খেপে উঠলো যে কি ব্যাপার, হত্যা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে কি হলো, ওখানে যত রাইফেল ছিল, যত বন্দুক ছিল, সমস্ত সরিয়ে দেওয়া হলো, আর সেনার ঘাঁটিটাও চেঞ্জ করে দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাই, দেখবি আমরা ডব্লিউবিপি তো কেপিতে হয়, দেখবি একজনকে চেঞ্জ করা হয়, এখান থেকে ট্রান্সফার হয়, এখান থেকে ট্রান্সফার করে দিলেও ঠিক আছে। কিন্তু যখন কোনো আর্মি ক্যান্টনমেন্ট হবে না, দেখবি ট্রেনে করে মানে একদম দল আসছে পুরো, মানে পুরো সেটটাকে ওখানে চেঞ্জ করা হয়। তো এখানে কিন্তু এখানে যে ঘাঁটিটা ছিল ক্যান্টনমেন্ট, হ্যাঁ ক্যান্টনমেন্টটা বলে দেখেন কত নম্বর ক্যান্টনমেন্ট, সেটা হচ্ছে 34 ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট, আর্মি ক্যান্টনমেন্ট 34 ক্যান্টনমেন্টে, বোঝা গেছে? পরিষ্কার? 34 ক্যান্টনমেন্টে কি হলো, হিউজমকে কি করলো, মঙ্গল পান্ডে হত্যা করলো। তার জন্য মঙ্গল পান্ডেকে সবার সামনে ফাঁসি দেওয়া হয়েছিল, একদম ওপেন খোলা পরিবেশে ফাঁসি দেওয়া হয়েছিল। কি জন্য, যে আর যেন না কেউ সাহস পায়। এখানেও আন্দোলন কি হলো, ব্যারাকপুরে বহরমপুরে কি হয়েছিল, নিচকে একটা আন্দোলন ছিল, স্তব্ধ হয়ে গেল। এখানেও যখন মঙ্গল পান্ডেকে ফাঁসি দেওয়া হচ্ছে, একদম পুরো স্তব্ধ হয়ে গেল, পুরো আন্দোলন স্তব্ধ, পরিষ্কার একদম, বোঝা গেছে? এরপর আসল একদম বিদ্রোহ শুরু হচ্ছে একদম যেখান থেকে, এখানে কিন্তু বিদ্রোহ শুরু হচ্ছে না, এগুলো স্তব্ধ হয়ে যাচ্ছে। বিদ্রোহ শুরু হচ্ছে কোথা থেকে, এখানটা, বোঝা গেছে? বেশ, কোথা থেকে শুরু হচ্ছে বিদ্রোহ, মিরাট। মিরাট থেকে কত তারিখে, 10ই মে, কত, 1857, মিরাটে। কত নম্বর ক্যান্টনমেন্টে, কত, 20 নম্বর ক্যান্টনমেন্টে। 20 নম্বর ক্যান্টনমেন্টে। আর একটা কথা বলি, আন্দোলনটা হওয়ার কথা ছিল কিন্তু 30 মে, 30 মে হওয়ার কথা ছিল, হলো কবে, 10ই মে। মিরাটটা অ্যাকচুয়ালি হচ্ছে দিল্লির একটু দিল্লি থেকে এখন যে রাস্তা হবে 40 মিনিটের রাস্তা, আগে প্রায় 2.5 ঘন্টা লেগেছিল পৌঁছতে এদের, বুঝা গেছে? তাহলে মিরাটে শুরু হয় কখন, 10ই মে 1857, 20 নম্বর ক্যান্টনমেন্টে। আর ওটা ছিল 34 নম্বর ক্যান্টনমেন্ট, ব্যারাকপুরে। আর এটা হচ্ছে 20 নম্বর ক্যান্টনমেন্টে আর্মিদের, পরিষ্কার, বোঝা গেছে? বেশ, এখানে কি করলো এরা, দিল্লিতে কি করে, দিল্লি আক্রমণ করে। দিল্লি আক্রমণ করে কাকে হত্যা করে, প্রথম কাকে সরিয়ে দেয় এখানে, দিল্লি সিংহাসন থেকে কাকে সরায়, সেখানে হচ্ছে কাকে সরায় এখানে, বলো, উইলবিকে, উইলবি, ব্রিটিশ মেজর উইলবিকে দিল্লিতে ছিল, সরিয়ে দিয়ে দিল্লি দখল করলো। কারা দখল করলো, মিরাটের যে ক্যান্টনমেন্টে 20 নম্বর ক্যান্টনমেন্টে যে সিপাহীরা ছিল তারা। দিল্লি দখল করার পর কি হলো, দিল্লি দখল করার কি হলো, দায়িত্বটা কাকে দেওয়া হলো, দায়িত্বটা দেওয়া হলো কাকে, বাহাদুর শাহকে, তাই তো? দখল করে কাকে দেওয়া হলো, বাহাদুর শাহ, তখন বয়স হচ্ছে 80 বছর, ও আর কি দায়িত্ব নেবে, দায়িত্ব নিয়েছে কিন্তু যুদ্ধটা করে, একটা তো সেনাপতি শাসন, তাকে তো লড়াই করতে হবে। কাকে দিল, বেশ, এটা মুছে দিলাম। মিরাটে, বোঝা গেছে? মিরাটে দিল্লি দখল করলো, কাকে দিল দায়িত্ব, বাহাদুর শাহ। সেনাপতি কাকে দায়িত্ব দিল, ভগৎ খান। কাকে দিল, ভগৎ খান, বোঝা গেছে? বাহাদুর শাহকে দায়িত্ব দেওয়া হলো, ও কাকে দায়িত্ব দিল, ভগৎ খানকে সেনাপতি, লিড করছে, দিল্লিতে লিড করছে, পরিষ্কার? বেশ, এই পর্যন্ত পরিষ্কার হলো ভগৎ খান। এবার একটা জিনিস দেখাই আমি, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ান ম্যাপ করে আমার তো একদম হ্যান্ড রাইটিং, ছবি আঁকাটা খুব সুন্দর, তাই তো? কনসেপ্ট ক্লিয়ার জন্য এটাই যথেষ্ট। প্রথম কোথায় শুরু হলো, বাংলা, ব্যারাকপুরে। বেশ, এটা তো শুরু হয়নি, জাস্ট একটা শব্দ হয়ে গেছিল। এখানে কি ছিল, কানপুর, এখানে কি ছিল, সিন্ধিয়া ছিল, এখানে ছিল ঝাঁসি, এখানে হচ্ছে দিল্লি।
তাই তো কি ছিল এখানে, এখানে শুরু হয়ে গেল প্রথমে নিস্তব্ধ, তারপরে কি ছিল এখানে সিন্ধিয়ারে ছিল, এখানে সিন্ধিয়ারে ছিল, এখানে কি ছিল কানপুর, এখানে হচ্ছে কানপুর, এখানে দিল্লি, এখানে হচ্ছে ঝাঁসি। জায়গাটা বুঝছো কোন জায়গাটাতে? আর সিন্ধিয়ারা কিন্তু মারাঠাদেরই একটা অংশ, মারাঠাদের একটা অংশ। বেশ, ঝাঁসির কি চলে যাচ্ছে, ঝাঁসির, তারপর বল দিল্লিতে হচ্ছে বাহাদুর শাহ, কানপুরে হচ্ছে নানা সাহেব, সবার কিন্তু নিজের নিজের স্বার্থের জন্য কি লড়াই করছে। এইদিকে সিন্ধিরা কিন্তু সব থেকে শক্তিশালী ছিল, এখনো পর্যন্ত সিন্ধিরা মারাঠা শক্তিশালী, এখনো পর্যন্ত সরকার এখনো পর্যন্ত ভয় খায়, এখনো পর্যন্ত সিন্ধিরা এখনো পর্যন্ত, বোঝা গেছে? তখন সিন্ধিয়ারা, আর এতটাই সিন্ধিয়ারা শক্তিশালী ছিল আর অর্থনৈতিকভাবে এতটাই শক্তিশালী ছিল, তখন ব্রিটিশ সরকার বলেছিল সিন্ধিয়ারা যদি এই ঝাঁসি রানী মানে ভারতীয়দেরকে সাপোর্ট করতো, 1857 সালেই আমরা স্বাধীনতা পেয়ে যেতাম। সিন্ধিয়ারা শুধুমাত্র যদি আমাদেরকে সাপোর্ট করতো, ভারতীয়দেরকে যদি সাপোর্ট করতো, 1857 সালে আমরা স্বাধীনতা পেতাম। কিন্তু ঘুরিয়ে সিন্ধিয়ারা কাদেরকে সাপোর্ট করলো? ব্রিটিশদেরকে। ভাব একবার, যে শিবাজি ব্রিটিশদের সাথে লড়াই করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, শিবাজিকে কি জন্য এত সম্মান করা হয়? সে একদম শক্তিশালীভাবে মানে লড়াই করেছিল, আর মুসলিমরা পর্যন্ত তাকে পালাতে সাহায্য করেছিল শিবাজিকে। সেই শিবাজি ভাব, সে তারই একটা সেই জাতির কাস্ট হয়ে কাকে সাপোর্ট করছে? ব্রিটিশদেরকে সাপোর্ট করছে, অর্থনৈতিকভাবে সমস্ত কিছু সাপোর্ট করছে। বুঝতে পারছিস কি হচ্ছে? মহাবিদ্রে এত লড়াই হচ্ছে, এদিকে সাপোর্ট করছে ব্রিটিশদেরকে। না লড়ো, তোমরা লড়ো, এখানে এখানে সিন্ধিয়ারা, না তোমরা লড়াই করো, কোনো অসুবিধা নেই, আমরা টাকা পয়সা দিয়ে সাপোর্ট করবো, ব্রিটিশদেরকে সাপোর্ট করবো। দিল্লি দিকে ছিল বাহাদুর শাহ, ছিল তো? হ্যাঁ, বাহাদুর শাহ ছিল। বাহাদুর শাহ ছিল, এর ওয়াইফ ছিল কে? জিনাত মহল ছিল। খুব পেট পাতলা ছিল, পেটে একদম কথা থাকতো না, আর ভিতুল ছিল। যখন এরা লড়াই করছে, দিল্লিতে ক্যান্টনমেন্টে লড়াই করছে, সমস্ত কিছু সাপোর্ট চাই একটা, অর্থনৈতিকভাবে বল, অস্ত্রগতভাবে বল, সাপোর্ট তো চাই। কি করতো বাহাদুর শাহ? তো টাকা আসতো, পেতো, দেখতো কোথা থেকে আসছে, কি আসছে না আসছে। কি করতো? এই সমস্ত খবর কে দিত ব্রিটিশদেরকে? কে দিত? জিনাত মহল। ব্রিটিশ সঙ্গে যোগাযোগ রাখতো, মেরে দেবো বাহাদুর শাহকে, মেরে দেবো, খবর পাঠাও। এখনো পর্যন্ত মেয়েদের দেখবি, সত্যি কথা বলছি, এখনো পর্যন্ত ছেলেদের মধ্যে যদি আলোচনা না হয়, মেয়েদের মধ্যে এখনো দেখবি পুকুরে ঘাটে যদি একবার কেউ থালা বাসন ধুতে যায়, দেখবি এখন গোপাল ভাড়া দেখবি, সেই বাড়ির গল্প শুরু হবে। এও তাই, যে এত সুন্দর একটা আন্দোলন, মহাবিদ্রোহ, জিনাত মহল কি করলো? জিনাত মহল সমস্ত খবর কি করলো? ব্রিটিশদের কাছে না লিক করে দাও, সুন্দর করে লিক করতে থাকে একটা 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 আন্দোলন। ওই ঘটনাটা বসে আছে এই পরের ক্লাসটা আসতে, বেশ আসতে বোঝা গেছে তাহলে মেয়েদের কি ভূমিকা। সব পেট পাতলা, কথা একবার মানে পছন্দ পারে না তো। অনেকে আছে, আমার কাছে অনেকে আছে, কথা মানে একদম কথা একবার বলবে তো একদম, কখন মানে কথাটা কখন একবার বার করবো, অন্যজনকে গিয়ে বলবো একবার। এও সে জিনাত মহল ছিল, কখন একবার কথাটা ব্রিটিশদেরকে বলবো, ব্রিটিশদেরকে। আর ব্রিটিশদেরকে তো বলা কিছু নয়, ওর বাড়িতে অনেক কাজের লোক ছিল, তাদের সাথে আলোচনা করতো, জানো এই বাহাদুর শাহী করেছে, এই এখানে টাকা আসে, ওখান থেকে টাকা আসে, এখান থেকে লড়বে, এই যে কাজের মহিলা, পাড়া প্রতিবেশী, তখন তো ওটা একদম হাই রানি ফানি ব্যাপার, কাজের লোকদেরকে বলতো, ব্যাস। একদম কি করতো, খবর একদম চলে যেত কাদের কাছে? ব্রিটিশদের কাছে। কথা তো পচাতে পারে না, পারিস কথা পচাতে পারিস? একটা যদি গুরুত্বপূর্ণ টপিক যদি মাথায় ঢুকে যায়, সেটা মানে বান্ধবী কখন বলবে সেটা ভাববে। এখনো দেখবি, এখনো আছে, তুই দেখতে পাবি, একজনকে বললে তুই কাউকে বলিস না, হ্যাঁ দেখবি গোটা সারা ক্লাসরুম দেখবি জানে, সবাই জানে কাউকে বলবো না, তাই তো? সবাইকে বলবে, তুই বলবো কাউকে বলিস না, গোটা ক্লাসরুম জানে কাউকে বলা যাবে, সবাই জানে, তাই তো?
এখনো পর্যন্ত আছে। তো এই হচ্ছে জিনাত মহলের ব্যাপার, বোঝা গেছে জিনাত মহলের কি ভূমিকা। তার কথা কি করে হজম করতে শেখো। মেয়েরা হজম করতে পারে না, সব কি করে। বেশ, জিনাত মহল বোঝা গেছে পরিষ্কার। বেশ, এরপর আসি যে বাহাদুর শাহকে কত সালে, বাহাদুর শাহকে বিদ্রোহ, এবার তো বিদ্রোহ শুরু হতে থাকলো, লড়াই হতে থাকবে বিভিন্ন জায়গায় ভাবে। ঝাঁসি রানী লড়ছে ওইদিকে দেখবে লাস্টে দেখাচ্ছি যে কাদের মানে প্রত্যেক জায়গায় সেনাপতি, ব্রিটিশ সেনাপতি আলাদা ছিল, এখানে ব্রিটিশ সেনাপতি আলাদা ছিল, এখানে ব্রিটিশ সেনাপতি আলাদা ছিল, কানপুরে ব্রিটিশ সেনাপতি আলাদা ছিল, এখানে ব্রিটিশ সেনাপতি আলাদা ছিল, তারপর হচ্ছে বাংলাদেশ ব্রিটিশ সেনাপতি আলাদা ছিল, প্রত্যেক জায়গা থেকে ব্রিটিশ সেনাপতি আলাদা ছিল। তাহলে প্রত্যেক জায়গাতে লড়াই হচ্ছে, ওখানে লড়াই হচ্ছে, ওখানে সবাই লড়াই করছে কিন্তু ব্রিটিশদের সাথে, পরিষ্কার সবাই ব্রিটিশদের সাথে লড়াই করছে। হয়ে যাচ্ছে। বাহাদুর শাহকে কত সালে মারা, তাহলে কত সালে একে গ্রেপ্তার করছে? 1857 করছে, 1857, 1857। ডেট কত, ডেট কত, ডেট কত? হ্যাঁ, 20 এবং 21 সেপ্টেম্বর। একে গ্রেপ্তার করা হচ্ছে, পরে নির্বাচিত করার পরে মৃত্যুদণ্ড হয়। আর ওনার ছেলে এবং কি নাতি দুজনকে হত্যা করা হচ্ছে। কে করছে? দিল্লিতে কে কে ছিল? একটা হচ্ছে হবসন ছিল, আর কে ছিল? নিকলসন ছিল। কোড দিয়ে দিলাম আমি। কে ছিল? হবসন ছিল আর নিকলসন ছিল। হবসন কি করছে? গ্রেপ্তার করে কে নিয়ে যাচ্ছে, আর পুত্রদেরকেও আর নাতিদেরকেও কি করছে? হত্যা করছে। কে ছিল? হবসন আর নিকলসন এখানে লিড করছে, ব্রিটিশদের পক্ষ থেকে লিড করছে এরা, পরিষ্কার। এবার বলি যে কোথা থেকে কারা লিড দিচ্ছিল ভারতীয়দের পক্ষ থেকে। এই পর্যন্ত পরিষ্কার তো? বেশ, প্রথমে আসছি বাংলা থেকে। বাংলা তো কোথায় ছিল? বাংলা কলকাতা, তাই তো? ব্যারাকপুর, ব্যারাকপুরে কে লিড দিয়েছিল? কে? মঙ্গল পান্ডে। আমি এমপি লিখে দিলাম, মঙ্গল পান্ডে। তারপর হচ্ছে কোথায়? দিল্লি থেকে, দিল্লি থেকে কার লিড দিয়েছিল? বাহাদুর শাহ। কে দিয়েছিল? বাহাদুর শাহ, বাহাদুর শাহ দিল্লি থেকে দিয়েছিল। এখান থেকে বেশ বাহাদুর শাহ দিল। আর তার ওয়াইফ তো বুঝতে পারছি জিনাত মহল, ও ভূমিকা নিয়েছিল কিন্তু অন্যরকম ভাবে ভূমিকা নিয়েছিল। বেশ, ঝাঁসি থেকে কে নিয়েছিল? ঝাঁসি থেকে কে? লক্ষ্মীবাই। লক্ষ্মীবাই। বেশ, রাস্তায় স্টপ। বেশ, ঝাঁসি থেকে কে নিয়েছিল? লক্ষ্মীবাই। বেশ, কানপুর থেকে, কানপুর থেকে নানা সাহেব। আর কে? তাতিয়া, তাতিয়া টপি, পরিষ্কার। ব্যারাকপুর থেকে মঙ্গল পান্ডে, দিল্লি থেকে বাহাদুর শাহ, ঝাঁসি থেকে লক্ষ্মীবাই, কানপুর থেকে কে লিড করছিল? নানা সাহেব ও তাতিয়া টপি, পরিষ্কার এ পর্যন্ত? রাজস্থান থেকে, রাজস্থান থেকে হরদয়াল সিং, হরদয়াল সিং, আর পুরো লিখছি না, হরদয়াল সিং আর জয়দয়াল সিং, হরদয়াল সিং আর জয়দয়াল সিং। বেশ, মথুরা থেকে, মথুরা থেকে কদম আর দেবী, কদম সিং, দেবী সিং। ফৈজবাদ থেকে, ফৈজবাদ থেকে আহমদুল্লাহ শাহ, দুল্লাহ শাহ। রাজস্থান থেকে হরদয়াল সিং, জয়দয়াল সিং। মথুরা থেকে কদম সিং আর দেবী সিং।
বোঝা গেছে? ফৈজবাদ থেকে আহমদুল্লাহ শাহ, আর আরো আছে, যেমন আছে এখন কি আছে, ফৈজবাদ হলো, মথুরা হলো, বেশ বেনারস থেকে লিড দিয়েছিল লিয়াকত আলী। কে? লিয়াকত আলী। বেনারস থেকে লিয়াকত আলী। অযোধ্যা থেকে লখনৌ থেকে হজরত মহল। বাস এগুলো করলেই হবে, হজরত মহল। রাজস্থান থেকে হরদয়াল সিং, জয়দয়াল সিং। মথুরা থেকে কদম সিং, দেবী সিং। ফৈজবাদ থেকে আহমদুল্লাহ শাহ। বেনারস থেকে লিয়াকত আলী। আর লখনৌ থেকে হজরত মহল। এখনো আছে, আমি বলে দিই, বলে দিচ্ছি আমি। এগুলো মনে থাকবে তো? যা একদম মনে রেখে দেবে এখানে। বিহার থেকে কুনওয়ার সিং। উড়িষ্যা থেকে সুরেন্দ্রনাথ সাঁই আর উজ্জ্বল সাঁই। আপাতত এগুলো মনে রাখলেই হবে, আর কিছু বাকি থাকছে? মোটামুটি তো হয়েই গেল। তাহলে ব্যারাকপুর কি? ব্যারাকপুর হচ্ছে মঙ্গল পান্ডে। দিল্লি বাহাদুর শাহ। ঝাঁসি থেকে লক্ষ্মীবাই। কানপুর থেকে নানা সাহেব তাঁতিয়া টুপি। রাজস্থান থেকে জয়দয়াল হরদয়াল। তারপরে হচ্ছে মথুরা থেকে কদম সিং, দেবী সিং। তারপরে হচ্ছে ফৈজবাদ থেকে আহমদুল্লাহ শাহ। বেনারস থেকে লিয়াকত আলী। অযোধ্যা থেকে লখনৌ থেকে হজরত মহল। আর বিহার থেকে কুনওয়ার সিং। আর হচ্ছে যে উড়িষ্যা থেকে সুরেন্দ্রনাথ সাঁই আর উজ্জ্বল সাঁই। মনে থাকবে? আবার বলে দিচ্ছি একবার। দিল্লি থেকে বাহাদুর শাহ। বেশ। ব্যারাকপুর মঙ্গল পান্ডে। ঝাঁসি লক্ষ্মীবাই। তারপর হচ্ছে কানপুর তাঁতিয়া টুপি, নানা সাহেব। তারপর হচ্ছে কি আছে, বিহার থেকে বলে দিই কুনওয়ার সিং। রাজস্থান থেকে হরদয়াল সিং, জয়দয়াল সিং। তারপর হচ্ছে মথুরা থেকে কি আছে, দেবী সিং, কদম সিং আর দেবী সিং। বেশ। বেনারস লিয়াকত আলী। অযোধ্যা হজরত মহল। উড়িষ্যা সুরেন্দ্রনাথ সাঁই আর উজ্জ্বল সাঁই। মনে থাকবে? পরিষ্কার? আর কিছু? বেশ। এবার কোন সেনাপতি কোথায় লিড দিয়েছিল? ব্রিটিশ সেনাপতি। এটা ভারতীয় হলো। ব্রিটিশ সেনাপতি দিল্লি থেকে লিড দিয়েছিল হবসন আর নিকলসন। আর কাকে দিল্লির সিংহাসন থেকে সেনাপতি সরিয়ে দিয়েছিল? উইলবিকে। যখন ক্যান্টনমেন্ট থেকে আন্দোলনটা হলো, ব্রিটিশ আর্মিরা ওকে সরিয়ে দিয়েছিল। আর লিড দিয়েছিল কারা? হবসন আর নিকলসন। বুঝা গেছে? ঝাঁসি থেকে লিড দিয়েছিল, ঝাঁসিতে হিউরোজ, তাই তো? হিউরোজ এরকম দিলেও হবে, বা হিউরোজ, তাই তো? বেশ। কানপুরে কে দিয়েছিল? কানপুরে দুজন দিয়েছিল। কে? কানপুরে কে দিয়েছিল? একটা হচ্ছে হোমস দিয়েছিল। আর কানপুরে কে দিয়েছিল? আর কে ছিল? ক্যাম্বেল ছিল। কানপুরে ক্যাম্বেল। হোমস ছিল, ক্যাম্বেল ছিল। পরিষ্কার? বেশ। ঝাঁসি হলো বাংলা থেকে ছিল, মানে হচ্ছে কে, ব্যারাকপুরে মেরে দিয়েছিল কাকে? হিউসমকে। আর লিড দিল কে? উইলিয়াম। উইলিয়াম না উইলসন মনে হয়। উইলসন। এবার মনে রাখলেই হবে। দিল্লি, ঝাঁসি, কানপুর, ব্যারাকপুর। আর বিহারে দিয়েছিল কে? বিহারে দিয়েছিল কে? লেগ্রান্ট। বিহারে লেগ্রান্ট। বুঝা গেছে? দিল্লি হবসন নিকলসন। আর এটাও লিখতে পারিস, বেনারসটা নিতে পারিস, বেনারস নীল। বেনারস মেজর নেইল। এটা কি ব্রিটিশরা লিড দিয়েছিল। আর এই যে বিহারে কুনওয়ার সিং, ও হাতে গুলি লেগেছিল এখানে,
নিজে নিজে হাত থেকে কেটে ফেলে দিয়েছিল। তখন চিকিৎসা ব্যবস্থাটা উন্নতি ছিল না, তারপরে 1 সপ্তাহের মধ্যে মারা যায় কুনওয়ার সিং। কত বুঝে নিজে নিজে হাত কেটে, গুলি লাগছে হাত কেটে ফেলে দিচ্ছে নিজে নিজে। ভাব বুকে সাহসটা কতটা প্রয়োজন, তাই না? আর একটা মেয়ের তো একটা মানে কি বলে, আসলে দেখলে একদম এমন চেঁচিয়ে উঠবে না, সেই অবস্থা খারাপ, মানে বাঘ দেখেছে। ঝাঁসি রানী দেখ কিভাবে লড়াই করছে। আমরা মুঘল আমলে পড়েছি রাজিয়া কিভাবে লড়াই করেছে। পরবর্তীকালে বলবো বিদ্রোহ বেদেদার, মাতঙ্গিনী হাজরা কত শক্তিশালী। আর একটা আরশোলা দেখবে ভয়ে চেঁচিয়ে উঠবে। পরিষ্কার? আর একটা এখানে বলে দিই ছোট করে, অনেকটা পরে। 21শে জানুয়ারি 1859 কাকে হত্যা করা হয়? কাকে? তাতিয়া টপিকে। তাতিয়া তাতিয়া কোথায় পালিয়ে গেছিল, ঠিক আছে, জঙ্গলে ছিল। তার বিশ্বস্ত একটা লোক ছিল, ব্যক্তি ছিল, মানসিংহ ধরিয়ে দিয়েছিল ঘুমন্ত অবস্থায়। পরবর্তীকালে একে হত্যা করা হয়। কততে? 21শে জানুয়ারি 1800 মৃত্যুদণ্ড দেওয়া হয়। বোঝা গেছে? এই যে এত কিছু ঘটনা ঘটছিল, এখানে লড়াই, ওখানে লড়াই, এখানে লিড দিচ্ছে, এখানে হত্যা হচ্ছে, এখানে মৃত্যুদণ্ড হচ্ছে, হট করে কি হলো? ব্রিটিশ কি করলো? রানী এলিজাবেথ কি করলো? আইন নিয়ে চলে এলো। কি আইন? কত সালে? কত সালে? 1 নভেম্বর 1858। কি নিয়ে এলো ব্রিটিশ? কি নিয়ে এলো? অ্যান অ্যাক্ট, কি লিখছি, অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মহারানীর ঘোষণাপত্র, তাই তো? অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1 নভেম্বর 1858 নিয়ে এলো। নিয়ে এসে কি করলো? যে বিভিন্ন রকম কি সংশোধন করা হবে, তাই তো, বিভিন্ন রকম। আর এটা পড়েছিল কে? এটা পড়েছিল হচ্ছে ক্যানিং। কে পড়েছিল? ক্যানিং পড়েছিল, এটা পাঠিয়েছিল এখানে, যে এই আইনটি নেওয়া হলো। এত কিছু ঘটার পর তোমরা এত শাসন ঠিকঠাক করতে পারছো না কেন? তোমরা লড়াই করতে যাচ্ছ কেন? তোমরা এদের সাথে এত লড়াই করছো। সমস্ত কিছু কি করলো? একটা নিস্তব্ধ করার জন্য কি ঘোষণাপত্র নিয়ে এলো? এই আইনটা নিয়ে এলো, মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্রে কি কি বলা হলো আমি দেখি এবার। এটা তো বোঝা গেছে। অ্যান্ড অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বেশ, কি কি নিয়ে এলো এখানে? কি কি নিয়ে এলো? যে সত্য বিলীন নীতির দ্বারা যে কি করা হলো, যে দত্তক নেওয়ার যে প্রসেসটা ছিল সেটা কি হবে? গ্রান্টেড হবে। কি করা হবে? সেটা গ্রান্টেড হবে। ঠিক আছে, সত্য বিলীন নীতির কি দত্তকটা গ্রান্টেড হবে। দেশের রাজ্য কি গ্রাস করা হবে না। আরো ছিল সবাইকে, যত সৈন্য ছিল, যত সরকারি চাকরিজীবী ছিল, কি হতো? হ্যাঁ, সুযোগ দেওয়া হবে। সবাইকে কি করা হবে? অপরচুনিটি দেওয়া হবে। সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। আর কি ছিল? সাম্রাজ্যবাদ ছিল। আরো অনেক কিছু ছিল। কিন্তু আদৌ কি এগুলো সাকসেস হয়েছিল? না, জাস্ট একটা ঘোষণাপত্র, কিন্তু আদৌ কার্যকরী হয়নি। লোক দেখানো কিছু কিছু হয়েছিল, আদৌ কিন্তু কার্যকরী হয়নি। অনেক কথা জাস্ট একটা প্রতিশ্রুতি ছিল এটা, জাস্ট লোক দেখানো যে না আমরা আর কিছু করবো না, কিন্তু ভেতরে ভেতরে সবই চলছিল। ঠিক আছে। আর একটা জিনিস করা হলো কি, যে এই যে ঘোষণাপত্র এলো, ঘোষণাপত্রের পরে যে পদটা ছিল প্রথমে কি ছিল? ভারতের গভর্নর জেনারেল ছিল, যে শাসন করছিল কি ভারতের গভর্নর জেনারেল। এত দ্বন্দ্বের পর কি হলো? এই যে এত কিছু ঘটনার পরে যে কোম্পানি শাসন করছিল ইআইসি, এইটাকে কি করা হলো? এর আন্ডারে শাসন হবে না। কে শাসন করবে? ডিরেক্টলি রাজার ক্ষমতা তো ইংল্যান্ডে ছিল না। কার ক্ষমতা ছিল? মহারানী। বোঝা গেছে? রানীর অধীনে চলে গেল সমস্ত ভারতের দায়িত্ব। কার অধীনে চলে গেল? রানীর অধীনে চলে গেল। নিজেকে রানী ভাবো না, ভাই, রানীর অধীনে চলে গেল, তাই তো? বেশ, তাহলে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হলো? শাসন অবস্থান ঘটলো, আর রানীর সান্তানে চলে গেল। রানী কি করলো? 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে কি নিয়ে এলো? ঘোষণাপত্র নিয়ে এলো ভারতীয়দের জন্য।
যে ভারতীয়দের আরো কি হবে উন্নত করার জন্য, কিন্তু আদৌ হয়নি। আমরা দেখতে পাচ্ছি আরো পরবর্তীকালে আরো জঘন্য পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীকালে দেখবো আরো বাংলা ভাগ হয়েছে, মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হয়েছে, আরো পরবর্তী আরো খারাপ সৃষ্টি মানে সিচুয়েশন তৈরি হয়েছে। বেশ, এখানে কি হলো, রানী এলো, রানীর পরে কে থাকবে ভারতে, সেটা হচ্ছে ভাইসরয়। কে থাকবে? ভাইসরয়। কে থাকবে? ভাইসরয়। এখানে লিখছি আমি। প্রথমে কে ছিল? রানী ছিল, রানী। তারপরে কে ছিল? ভাইসরয়। তারপরে কে ছিল? ভারত সচিব, তাই তো? ভারত সচিব, বোঝা গেল? রানী, ভাইসরয়, ভারত সচিব। রানী এলিজাবেথ, ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং, আর ভারত সচিব কে ছিল? স্ট্যানলে। কে ছিল? স্ট্যানলে। ভাইসরয় কে ছিল? ক্যানিং। রানী এলিজাবেথ। বোঝা গেছে? 1858 পর রানীর হাতে ক্ষমতা চলে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা সমস্ত শেষ। কোম্পানি শাসন করেছিল সব শেষ, এবার রানী করবে ইংল্যান্ড থেকে। আর দুটো পদ ভাইসরয় থেকে ভারত সচিব মানে মন্ত্রী। আর সমস্ত দায়িত্ব এই বেশিরভাগ পালন করতো। এটা তো খালি নামে ছিল। হ্যাঁ, ভিক্টোরিয়া। বোঝা গেছে? রানী ভিক্টোরিয়া, তারপর হচ্ছে ভাইসরয় ক্যানিং, আর এটা হচ্ছে ভারত সচিব স্ট্যানলি। পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার যে কি কি মহারানী ঘোষণাপত্র কি হলো, যে ক্ষমতা অবসান করার জন্য নতুন একটা আইন পাস করা হলো, এইসব প্রতিশ্রুতি, জাস্ট কিছুই হয়নি। আর নতুন একটা পদের সৃষ্টি হলো ভাইসরয়। গভর্নমেন্ট, ভারতের গভর্নর জেনারেল ছিল, পদ থেকে সরিয়ে দিয়ে কি হলো ভাইসরয়। আর ক্ষমতা চলে গেল পুরো ব্রিটিশ রানীর হাতে, ভিক্টোরিয়ার হাতে। বোঝা গেছে? এই পর্যন্ত পরিষ্কার? এবার আমরা বলতে পারি দাদা এত কিছু তো হলো, কিন্তু কিভাবে ব্যর্থ হলো কেন? এটা ব্যর্থ হলো কেন? আন্দোলন ব্যর্থ হলো না কেন? ব্যর্থ হলো, ব্যর্থ কেন ব্যর্থ হলো? লক্ষ্যের অভাব, নির্দিষ্ট কোনো ফোকাস ছিল না। কি ছিল? ফোকাস ছিল না, লক্ষ্য ছিল না। ঠিকঠাক, লক্ষ্য ছিল না। ছিল লক্ষ্য, আলাদা ভাবে লড়ছো, আলাদা ভাবে চলো, নিজ নিজ স্বার্থের জন্য। যখন জাতীয়তাবোধের জন্য লড়বে, সবাই একজোট হয়ে লড়বে, তখন তো সাকসেস পাওয়া যাবে। তুমি তোমার গদির জন্য লড়ছো, লড়াই হয়ে যাবে, ব্যাস গদিতে বসে পড়বে, এরকম একটা ধান্দা। কি কি করছে দেখার দরকার নেই। লক্ষ্য ঠিক ছিল না। নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না, নেতৃত্ব লিড দেওয়ার মতো লিডার ছিল না ভালো। সবাই নিজে নিজে আলাদা আলাদা জায়গায়, লিডার ছিল না ভালো, নেতৃত্বের অভাব ছিল। বোঝা গেছে? আর কি ছিল? টাকা পয়সার অভাব, অর্থনৈতিক অভাব, টাকা পয়সার অভাব, মানে ভালো অস্ত্রের অভাব, যার জন্য সেরকম ভাবে লড়াইটা করতে পারেনি। বোঝা গেছে? আর অনেক কিছু আছে এর মধ্যে, ছোটখাটো জিনিস, সেগুলো অত গুরুত্বপূর্ণ নয়। তোমাদের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ একদম, সেটা আমি একদম বলে দিয়েছি, যেটা কনসেপ্টে যেন ক্লিয়ার থাকে। আরো অনেক জিনিস আছে এর মধ্যে। আর অনেক জায়গা থেকে কি করেছিল, অনেকজন নেতা তোর অংশগ্রহণ করেছিল, কিন্তু মেন যে জায়গাগুলো থেকে অংশগ্রহণ হয়েছিল, বিদ্রোহের কারণ, বিদ্রোহের রেজাল্টটা কি হয়েছিল, কোথা থেকে অংশগ্রহণ কিভাবে শুরু হলো, যত সব ক্যান্টনমেন্ট আমি বলে দিলাম। আর এরপর খালি পড়ে থাকলো কি, ভারত সভা আর জমিদার সভা। ভারত সভা জমিদার সভা একটা রাজনৈতিক দল, আমি বলে দিচ্ছি ছোট করে। জমিদার সভা একটা রাজনৈতিক দল, যেটা জমিদারদের স্বার্থ রক্ষা করা হবে। যেটা একজন উদ্যোগ নিয়েছিল, কে কে উদ্যোগ নিয়েছিল? রাধাকান্ত দেব। আর প্রতিষ্ঠা কে করেছিল? দয়াকান্ত ঠাকুর। বেশ, তারপরে আরো ছিল অনেকে। তারপরে ভারত সভা ছিল, এগুলো রাজনৈতিক সংগঠন, প্রথম রাজনৈতিক সংগঠন জমিদার সভা, জমিদারদের। এই চ্যাপ্টার মধ্যে কিছু পড়া আছে সমস্ত একদম মহাবিদ্রোহ, একদম 1857 মহাবিদ্রোহ শেষ। এবার তোদের পরীক্ষাতে আসতেই পারে একটা, যে 1857 মহাবিদ্রোহকে কি আমরা জাতীয়তাবাদী বিদ্রোহ বলতে পারি? ঐতিহাসিক মতামত দাও বা নিজের মতামত দিয়ে বুঝিয়ে দাও, এরকম কোয়েশ্চেন আসতেই পারে। শর্ট সব এখান থেকে পেয়ে যাবে। বোঝা গেছে? পরিষ্কার? এরকম কোয়েশ্চেন আসতে পারে। বা ঐতিহাসিক মতামত দিয়ে বুঝিয়ে দাও, মতভেদ দাও, ঐতিহাসিক মতভেদ দাও। কার কি বলে, কার সিপাহী, অনেকে সিপাহী বিদ্রোহ বলেছে, অনেকে নিছক বিদ্রোহ বলেছে, অনেকে স্থানীয় মহাবিদ্রোহ বলেছে। আর একটা ছোট করে কথা বলি, এই যে এত কিছু দ্বন্দ্ব চলছে, কত কত হত্যাকাণ্ড, কত হত্যা লীলা, কত কি চলছে। আর কিছু কিছু শ্রেণী ছিল, তারা যখন মানে এটা হেরে যাচ্ছে, মানে বিদ্রোহ দমন হচ্ছে, তখন কিছু কিছু ভারতীয়রা নাচ গান আনন্দ করছে, যে কি জন্য, যে হ্যাঁ বিদ্রোহ দমন হয়ে গেছে, মানে আনন্দ পাচ্ছে ওরা। কিছু কিছু লোক ছিল, দেখবি অনেক লোক ছিল, বড় বড় শ্রেণীরা লোক, হ্যাঁ আনন্দ করছে যে সিপাহী বিদ্রোহ। সিপাহীরা আন্দোলন করছে কিভাবে,
আর এরা আনন্দ করছে যে না একদম কি সুন্দর ভাবে আনন্দ, গান করো নাচ করো, আমাদের হয় না পুজোর সময় এই গান করো অর্কেস্ট্রা, গান নাচ ওই রকম চলছে ওদের, সেরকম ব্যাপার, লেখা লেখি, তাই না? বেশ ঠিক আছে, আজকে এখানে, পরবর্তী ক্লাস পরের দিন।